নুসরাত মাথা নাড়ে উপর নিচ সামনের দিকে নিষ্প্রাণ দৃষ্টি স্থির রেখে মোলায়েম কণ্ঠে আওড়ায়। জি, চিনতে পেরেছি। ভদ্রমহিলা নিজের বেষ্টনী থেকে নুসরাতকে বের হতে দিলেন না। নুসরাত ক্লান্তিতে ঝিমিয়ে আসা কণ্ঠে বলে, আমার বাড়িতে যেতে হবে। মুখ দিয়ে আসলো না বরম শব্দটা। নিদারুণ অস্বস্তিতে এলোমেলো শব্দ বের হলো। ঠোঁটে ঠোঁট টিপে বাক্য সাজালো নিজ মনে। সেই বাক্য সাজানোতে বিঘ্ন ঘটিয়ে লিপি বেগম জিজ্ঞেস করেন, হ্যাঁ বলো, কি বলছিলে? নুসরাত নিজের আড়ষ্ট হয়ে যাওয়া বুলিগুলো টেনে টুনে জিহ্বায় নিয়ে আসে। কণ্ঠে বিনয় নিয়ে এসে বলে, বড়াম্মু, আমাকে বাড়ি যেতে হবে। সারা রাত হসপিটালে ছিলাম, ফ্রেশ হওয়া প্রয়োজন। কথাটা শেষ করে নুসরাত দূরে সরে গেল, লিপি বেগমকে কিছু বলার সুযোগ না দিয়ে। লিপি বেগম তীক্ষ্ণ চোখে শুধু দেখলেন নুসরাতের নিরর্থক অভিমত পোষণ করা। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, যাও, বাড়িতে যাও, আমরা একটু পরেই আসছি। তাদের কথার মধ্যে গেটের কাছ থেকে কেউ ডেকে উঠল মাম্মা বলে। লিপি বেগম এক পলক পিছু ফিরে চেঁচিয়ে বলেন, কি হয়েছে আরশ? আরশ ফোনের দিকে তাকিয়ে থেকে নিলিপ্ত ভরাট পৌশালী গলায় বলে, পাপা তোমাকে ডাকছে, তাড়াতাড়ি আসো। আর প্লিজ মাম্মা, মুখে মাস্ক লাগিয়ে নাও। লিপি বেগম বিরক্তিতে কপাল কুঁচকে ফেলেন। নুসরাতের কাছ থেকে বিদায় নিতে গেলেই তাকে নুসরাত সালাম দিয়ে বিদায় নিয়ে নিল। দ্রুত পা বাড়ালো সামনের দিকে। সেকেন্ডের ভিতর রাস্তা পার হয়ে লিপি বেগমের চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। আরশ লিপি বেগমকে আসতে না দেখে মোবাইল থেকে চোখ উপরে তুলে ভুরু কুঁচকে বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে, হোয়াট মম, কি হয়েছে? এখনো দাঁড়িয়ে আছো কেন? বৌমা তো ভিতরে। আর কারোর সাথে কথা বলছিলে? আরশের দিকে নাক কুঁচকে তাকালেন লিপি বেগম। আরশ নির্বিকার চোখে দেখে লিপি বেগমের অবিচল চোখে তার দিকে তাকিয়ে থাকা। আরশ ঠাট্টার স্বরে জিজ্ঞেস করে, এভাবে তাকানোর কি আছে? আমাকে নতুন দেখছো, নাকি আগের তুলনায় বেশি হ্যান্ডসাম হয়ে গেছে? আচ্ছা বলো, কার সাথে কথা বলছিলে? আরশ মোবাইল পকেটে ঢুকিয়ে রাখতে রাখতে জিজ্ঞেস করে। কথা শেষ করে লিপি বেগমের দিকে তাকিয়ে ভ্রু নাচায়। কথার শব্দ গম্ভীর হলো অত্যাধিক শান্ত। নরম চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। লিপি বেগম ক্ষীণ হেসে বলেন, তুই বল, কে হতে পারে? আরও হাঁটতে হাঁটতে গালে হাত দিয়ে একটু ভাবার মতো অভিনয় করে। 10 সেকেন্ড পরে দুপাশে মাথা নাড়িয়ে বোঝায় সে জানে না কে। লিপি বেগম আরশকে ঠাট্টা করতে দেখে মিছে মিছে রাগ করে বলতে লাগলেন, তোর মেজো আব্বুর। কথা শেষ হওয়ার আগেই নাসির সাহেবের সাথে দেখা হলো তাদের। নাসির সাহেবকে দেখতে লিপি বেগম কিছু বলতে যাবেন, নাসির সাহেব সালাম দিলেন। লিপি বেগম সালাম গ্রহণ করে বললেন, কেমন আছেন মেজো ভাই? নাসির সাহেব মাথা নাড়ালেন, ক্লান্তিতে ভেঙে আসা কণ্ঠে বলেন। লিপি বেগম মৃদু হাসলেন, উপর নিচ মাথা নাড়িয়ে বলেন, জি আলহামদুলিল্লাহ। আরশের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলেন সালাম করার জন্য। আরশ মোলায়েম কণ্ঠে নাসির সাহেবকে সালাম দিয়ে লিপি বেগমকে বলে ওঠেন, মাম্মা, পাপা তোমাকে যাওয়ার জন্য বলছে। লিপি হালকা ঠোঁট এলিয়ে হেসে চলে গেলেন হসপিটালের ভিতরে। পোর্সের সামনে দাঁড়িয়ে নাসির সাহেব আর আরশ প্রথমে অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তারপর নাসির সাহেব কথা শুরু করেন এটা সেটা নিয়ে। পড়াশোনা নিয়ে জিজ্ঞেস করেন কেমন চলছে, কীরকম হচ্ছে, বিলাপিলা। ইরহাম অন্যমনস্ক হেঁটে যাচ্ছিল সামনের দিকে। অনাকাঙ্ক্ষিতভাবে লম্বা চড়া পুরুষালী শক্ত শরীরের সাথে ধাক্কা লাগলো তার। সেদিকে না তাকিয়ে মাথা নিচু করে সরি বলে আলগোছে পাশ কাটিয়ে চলে গেল লোকটার। একবার প্রয়োজন বোধ করলো না লোকটার মুখ দেখার। দুপার সামনে এগোনোর আগেই কানে আসলো রাশভারী গম্ভীর গলার স্বর। নিজের অতর্কিত চিন্তাগুলো একপাশে রেখে ডানে বামে সামনে তাকালো, কিন্তু গাধার মতো একবারও পিছনে ফিরে তাকালো না। নিজের আশেপাশে কাউকে না দেখে পা বাড়াতে যাবে, তার আগে পিঠে পুরুষালী হাতের শক্ত থাবা পড়ল। ইরহাম এক জটকায় ধরফর করে পিছনে তাকায়, আবারও সামনে লোকটার দিকে তাকালো না। নিজের পিঠে ডান হাত পেঁচিয়ে পিঠে হাত বুলালো। তখনই কানে আসলো গম্ভীর স্বরে বলা কথা। এই ইরহাম। লোকটা এবার কিছুটা গর্জে ডেকে উঠল, দাঁতে দাঁত চেপে রাগে কটমট করে শব্দ করল। রাশভারী গলার আওয়াজে ইরহাম চোখ উপরে তুলে তাকাতেই তার অক্ষি কোটরে বিস্মিত
তার অক্ষি কটরে বিস্ময় উপচে পড়ল। অবাক গলায় বলতে গেল, ভাই। তার আগেই দাবাং মার্কা জ্বরের বেগে মুখ থেকে বের হওয়া ভা শব্দ সেখানেই আটকে গেল। আরুষের হাতের থাপ্পড় গালে পড়তেই ইরহামের গালে চিনচিনে ব্যথা শুরু হলো, তার সাথে অসহ্য যন্ত্রণা। থাপ্পড়ের বেগে ইরহামের মুখ একদিকে সরে গিয়েছে। তাই নিজেকে সামলে নিয়ে নিজের ঝুঁকে যাওয়া চোখ উপরে তুলে আবারও আরশের ঝাঁজ মিশ্রিত অগ্নিদৃষ্টির শিকার হয়। নিজের চোখ নামিয়ে নেয় নিচের দিকে, গালে হাত রেখে মিনমিন করে জিজ্ঞেস করে, ভাই মারলেন কেন? কি করেছি আমি? কথা শেষ হতেই আরেকটা থাপ্পড় পড়ে গালে। এবারে থাপ্পড়ের জোর এত বেশি ছিল যে থাপ্পড়ের জোরে ইরহামের ঠোঁটে ছোট এক অংশ ফেটে গেল। হাত দিয়ে ঠোঁট মুছে নেয় ইরহাম। জিব্বার মধ্যে নুনতা স্বাদ পেতে থু করে থুতে ফেল রাস্তায়। একদলা থুতুর সাথে বের হয়ে আসলো রক্তের কিছু মিশ্রণ। ইরহাম চোখ বন্ধ করে বলে দিতে পারে তার সামনে একটা দাঁত নড়ে গিয়েছে। নিজের চিন্তায় ব্যাঘাত ঘটল লোকটার গম্ভীর গলার আওয়াজে। বউ কই আমার? ইরহাম অবাক চোখে চেয়ে দেখে আরশকে। আবারও পর মুহূর্তে চোখ নামিয়ে নেয়, মিনমিনিয়ে গলায় উত্তর করে, আমি জানি না। আরশ বিরক্তিতে চপড়কিও শব্দ করে অত্যাধিক রাগ নিজের ভিতর চেপে রেখে শব্দ করে শ্বাস ফেলে, ঝাঁঝানো স্বরে বলে, ওইটা তোর সাথে থাকে না? ইরহাম উপনিস মাথা নাড়ে, যার মানে হ্যাঁ থাকে। আরশ বিরক্ত হয়, তীক্ষ্ণ বিরক্ত কণ্ঠে আওড়ায়, তাহলে জানিস না কেন? বউ কোথায় আমার? আরশ আবার তেড়ে আসতে দেখে ইরহাম উল্টো দিকে দৌড় দেয়। ইরহামকে দৌড় দিতে দেখে আরশও দৌড় দেয় তার পিছন পিছন। চিৎকার করে হুমকি স্বরূপ বলে ওঠে, ইরহাম, ভালো ভালো প্রশ্নের উত্তর দে, নাহলে তোর আজ একদিন কি আমার 6 দিন লাগে। এমনিতেও তোকে 87+ কল দিয়েছে, পিক করিস নে, আর এখন আমাকে দৌড়ানি দেওয়াচ্ছিস। তোদের দুটোকে হাতের কাছে পেয়ে যায়, গাছের সাথে বেঁধে রাখবো। চুপচাপ বল, ওইটা কই? ইরহাম সামনের দিকে দৌড়াতে দৌড়াতে কাঁদো কাঁদো গলায় উত্তর দেয়। ভাই আমি জানি না। আরশ পিছন থেকে কর্কশ গলায় জিজ্ঞেস করে, তুই জানিস না কেন? ইরহাম সামনের দিকে প্রাণপণে দৌড়াতে দৌড়াতে কল দেয় নুসরাতের মোবাইলে। তখনও দুজন হসপিটালে পৌঁছে দৌড়াচ্ছে। ইরহামের ফোন নুসরাত পিক করলো না, রিং হতে হতে কেটে গেল। ইরহাম ঢোক গেলে আবার কল করলো। এবার প্রথমবারে নুসরাত কল পিক করলো, হ্যালো বলতে নিবে তার আগে ইরহাম তার মুখের কথা থামিয়ে দিয়ে বড় শ্বাস ফেলে জিজ্ঞেস করে, কোথায় তুই? নুসরাত মাথার মধ্যে ক্যাপ পরতে পরতে উত্তর দেয়, এই তো 8 ঘন্টার মতো হয়েছে বাড়িতে এসেছি। এখন এটুকু বলতেই ইরহাম ফোন কেটে দেয়। নুসরাত ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করে, যা বাবা, কেটে দিল। আরে শুনবি তো পুরো কথা। ইরহাম ফোন পকেটে রেখে দৌড় থামে, হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে দাঁড়ায়। ততক্ষণে আরশও হাঁপিয়ে উঠে হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে দাঁড়িয়েছে। ইরহাম আরশকে উদ্দেশ্য করে বলে, ভাই নুসরাত বাড়িতে আছে, এবার যান আপনার বউয়ের কাছে যান। আরশ কথা বলে না, ক্রোধে চোয়াল শক্ত করে তাকিয়ে রয়, দু আঙ্গুলের সাহায্যে কাছে ডাকে। ইরহাম সামনে আগে না, পাছে যদি আবার থাপ্পড় মারি সেই ভয়ে। এমনিতেই দাঁত নড়ে গিয়েছে, আর এবার থাপ্পড় খেলে এই বয়সে দাঁত পড়ে বুড়ো হয়ে যাবে। এই বয়সে যদি দাঁত পড়ে যায় তাহলে সে মেয়ে পটাবে কি করে, আর মেয়ে না পটালে তার টাইম পাস হবে কি করে? না না, ভাবতেই তো গা শিরশির করে উঠছে। ইরহাম নিজের চিন্তা থেকে বের হয়ে দুপাশে না ভঙ্গিতে মাথা নাড়ায়। আরও কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে বলে, আয় এদিকে, মারবো না। ইরহাম ভরসা করতে পারছে না, তবু এক পা আগায়, আবার দু পা পিছিয়ে যায়। তখনই রাশভারী গলায় আরশ হুমকি দিয়ে বলে, আসবি নাকি হাত চালাবো? বল কোনটা করবো? ইরহাম নিজের ভয় ফেলে এগিয়ে যায় সামনে, শঙ্কিত গলা নিয়ে জিজ্ঞেস করে, কি ভাই? কথা শেষ করার আগেই আরেকটা থাপ্পড় খায়। এবারে থাপ্পড় আগের থাপ্পড়ের তুলনায় কিছুটা কমজোর ছিল, তাই অতটা ব্যথা পায়নি। আর দুহাত পকেটে পুরে আরাম করে দাঁড়িয়ে বলে, তোকে এর ফটো সেন্ড করতে বলেছিলাম, সেন্ড করেছিস? ইরহাম উপনিস মাথা নাড়ল মোলায়েম কণ্ঠে, গালে হাত বুলাতে বুলাতে বলে, জি ভাই। আর চোখে সানগ্লাস পরতে পরতে নির্বিকার গলায় বলে, যা ভিতরে, আমি আসছি। যা ভিতরে, আমি আসছি, হাফ অ্যান আওয়ারের ভিতর।
রান্নার সুগন্ধিতে পুরো নাসির মঞ্জিল মোমো করে উঠছে। নাজমিন বেগমকে নুসরাত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে আসতে ডাক দিল। নাজমিন বেগম প্রত্যুত্তর করলেন না। সচরাচরের মতো নুসরাতের ডাকে সাড়া না দিয়ে নুসরাত ভেজা চুলে হাত বোলাতে বোলাতে এসে কিচেনে ঢুকে অবাক চোখে তাকিয়ে দেখে মায়ের তোড়জোড়। নরম গলায় জিজ্ঞেস করে, এত আয়োজন কিসের জন্য? নাজমিন বেগম সিঙ্কে অপরিষ্কার বাটিগুলো রাখতে রাখতে উত্তর করেন, আজ আপারা আসবে। ছোট একা হাতে সব সামলাতে পারবে না, তাই আমাকে বলছে একটু সাহায্যের জন্য। নুসরাত তেরা চোখে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। তো তুমি কেন কাজ করবে ওরা আসলে? নাজমিন বেগম চোখ রাঙিয়ে নুসরাতের দিকে তাকান, দুহাত দিয়ে ঠেলে বের করে দেন কিচেন থেকে। তারপর নুসরাতের মুখের উপর কিচেনের স্লাইডিং ডোর লাগিয়ে দিয়ে বলেন, ভাগ এখান থেকে। একটু আগে তোর বাপ কল করে বলছে সে আসছে, আর তোকে তাড়াতাড়ি হসপিটালে উপস্থিত হওয়ার জন্য। আমার মাথা না খেয়ে ওখানে যা। নুসরাত কথা বাড়ল না। হাতে ওয়ান টাইম মাস্ক নিয়ে হেলে তুলে বাড়ি থেকে বের হয়ে গেল। বাড়ির বাহিরে বের হতে সূর্যের তাপ এসে গায়ে লাগলো। ঝলসানো তাপে মনে হলো কপাল পুড়ে যাবে, তাই বাড়িতে আবার ফিরে আসলো উল্টো পায়ে। ড্রয়িং রুমের এক কোণে অগোছালোভাবে রাখা কাপড়ের স্তূপ থেকে নিজের ক্যাপটা তুলে নিয়ে মাথায় দিল। মাস্ক ঠিকভাবে পরে নিয়ে আয়নায় নিজেকে এক পলক দেখে নিল। ঠিকঠাক লাগছে, চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। গলা ঝুলানো ওড়না সারা শরীরে পেঁচিয়ে পরে নিল। তারপর হেলে তুলে বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। বাড়ির বাহির বের হয়ে বেশ কিছু রাস্তায় হাঁটার পর একটা কালো রঙের মার্সিডিজ শু করে তার পাশ কাটিয়ে চলে গেল। গাড়ির গতি এত তীব্র ছিল যে নুসরাতের মনে হলো তার উপর শু করে গাড়িটা উঠে যাবে। দুপা সামনে বাড়াতেই কেউতকাল আগে সামনে যাওয়া গাড়িটা পিছনে ফিরে আসলো। একদম নুসরাতের সামনে এসে গাড়িটা থামলো। নুসরাতের কপালে ভাঁজ পড়ল। ভুরু চোখল কুঞ্চিত করে গাড়ির ভিতর উকি দিতে গাড়ির কাজ ধীরে ধীরে নেমে গেল। বের হয়ে আসে সানগ্লাস পরিহিত এক পুরুষের মুখ, যার আগাগোড়া কালো রঙের কাপড়ে ঢাকা। মুখেও মাস্ক পরে বসে আছে লোকটা। নুসরাতের লোকটাকে দেখি বিরক্ত লাগলো। এ কী রে বাবা, লোকটা গাড়ির ভিতর কেন মাস্ক পরে বসে আছে? এটাকে দেখেই তো তার গরম লাগছে। ভিতরে ভিতরে নাক মুখ কুচকে বমি করার মতো করলো। তখনই লোকটা আমেরিকান এক্সক্লেন্ট ইংরেজিতে বলে ওঠে, সৈয়দ নাসিরউদ্দিনের বাড়ি কোথায়? নুসরাত চোখ বড় বড় করে তাকায়। এবার কোন ইংলিশে সে দেশে নেমেছে, আর তাদের বাড়ির খোঁজই বা কেন করছে? নুসরাতকে এক পেশে দাঁড়িয়ে চিন্তা করতে দেখে লোকটা হাত বের করে তার মুখের সামনে চুটকি বাজে। চোখ থেকে চশমা খুলে আবারও আমেরিকান এক্সেন্টে বলে, এই যে আপনি জানেন? নুসরাত দুপাশে মাথা নাড়ে। সে জানে না। আর বিরক্তিতে চসূচক শব্দ করে নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, জানেন না তাহলে এতক্ষণ বলেননি কেন? নুসরাত মাস্কের ভিতর মুখটা দুঃখী দুঃখী বানিয়ে ফেলে। অত্যন্ত বিনয়ী কণ্ঠে বলে ওঠে, আমি ইংরেজি বুঝি না ভাইয়া। নুসরাতের কণ্ঠ থেকে যেন বিনয় ঝরে ঝরে পড়ছে। নুসরাতের এমন কথা শুনে আর সে চোখের একপাশ কুচকে যায়। তিক্ততা নিয়ে এবার স্পষ্ট বাংলায় জিজ্ঞেস করে, তাহলে এতক্ষণ বলেননি কেন? নুসরাত মৃদু হাসে, মোলায়েম কণ্ঠে উত্তর করে, আপনি জিজ্ঞেস করেননি তাই বলিনি। নুসরাত কথা শেষ করে সামনের দিকে পা বাড়াতে আবারও আরশ ডেকে ওঠে। নুসরাত দাঁড়িয়ে পড়ে যেখানে ছিল সেখানে, চোখ কুচকে একটা শ্বাস ফেলে। তারপর আবার মিথ্যা হাসি গলায় ঝুলিয়ে টেনে টুনে বিনয়ী কণ্ঠে বলে ওঠে, কোনো প্রয়োজন ভাইয়া? আরশ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে, যেন গাড়ির ভিতর থেকে বসে নুসরাতের মাস্কে আর ক্যাপে ঢাকা পুরো মুখ দেখে নিচ্ছে। চোখের দৃষ্টি শিকারী বাজ পাখির মতো শীতল। এক মুহূর্তের জন্য দৃষ্টি এদিক ওদিক না করে জিজ্ঞেস করে, বিবাহিত? ছোট শব্দ, কিন্তু এই প্রশ্ন জিজ্ঞেস করতে নুসরাতের মিথ্যে হাসি ধূপ করে নিভে যায়। উজ্জ্বল বদনে নেমে আসে গাঢ় অন্ধকার। নিষ্প্রাণ চোখে সামনের দিকে তাকিয়ে দুপাশে মাথা নাড়ায়, তারপর আবার উপনিস মাথা হ্যাঁ ভঙ্গিতে তোলায়। মৃদু গলায় বলে, জি ভাইয়া, কেন কোনো প্রয়োজন? আরও সে কথার উত্তর দেয় না। না শোনার মতো করে আরেকটা প্রশ্ন করে অত্যন্ত শান্ত ও শীতল গলায়, বেবি আছে? নুসরাত কি অনায়াসে একটা মিথ্যা বলে দেয়, যেন মিথ্যা কথাগুলো সাজানো ছিল ঠোঁটের আগায়। জোর করে
আই ইসমাইল দিয়ে বলে ওঠে। জি ভাইয়া, 4টা বাচ্চা আছে, আরও 6টা নেওয়ার প্ল্যান আছে আমার, আমি আর আমার হাজবেন্ড মিলে। কথাটা শেষ করে হিহি করে হেসে ওঠে আরশ। একবার পরনে কাপড় লক্ষ্য করে মেয়েটার, আর একবার লক্ষ্য করে মেয়েটার মুখ। আরশ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে নুসরাতকে উপনিচ চেক আউট করে। মুখের দিকে চোখের এক পলক স্থির রেখে সোজা সাপটা পুরশালী পুরো কণ্ঠে জিজ্ঞেস করে। নাম কি আপনার? নুসরাত মাস্কের ভিতর থেকে বিচ্ছিরি একটা হাসি দেয়। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, কপালের ভাঁজগুলো শিথিল করে অনায়াসে আরও একটা মিথ্যা বলে দেয়। জি ভাইয়া, আমার নাম ময়না। আরশ নিরর্থক অভিমত প্রকাশ করে। নুসরাতের দিকে আরও একবার বাজ পাখির মতো শিকারী সেই শীতল দৃষ্টি দিয়ে শু করে গাড়ি নিয়ে চলে যায়। দ্বিতীয় কোনো প্রশ্ন করে না, আর না নুসরাতকে করার সুযোগ দেয়। দুদিনের লাগাতার কান্না ইসরাতের চোখমুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। এতক্ষণ সে বসেছিল ওয়েটিং এরিয়ায়। পানির পিপাসা পাওয়ে উঠে দাঁড়াতেই কান্নার ফলে শরীর দুর্বল হওয়ার জন্য সরাসরি থরথর করে কেঁপে ওঠে। চোখের সামনে সব কিছু ঘোলাটে হয়ে পা উল্টে পড়তে নিবে। শক্ত হাতে কেউ কোমর চেপে ধরল মেয়েটার। ইসরাতের ভরত চোখগুলো বড় বড় হয়ে গেল সেকেন্ডের ভিতর। কোমরে পুরশালী হাতে বিচন পেল 2 সেকেন্ডের জন্য। পরপরই তাকে সামলে নিয়ে হাতটা ধীরে ধীরে সরে গেল আলগোছে, যাতে কোনো রকম বিড়ম্বনায় বা অপ্রস্তুত মুহূর্তের সম্মুখীন হতে না হয় ইসরাতকে। ইসরাত কথা বলল না, এক জায়গায় ধ্যান মেরে স্তব্ধ হওয়া চোখে তাকিয়ে রইল। তখনই চোখের সামনে তর্জনী আর বুড়ো আঙ্গুল দিয়ে চুটকি বাজায়। তাকে পড়ার হাত থেকে বাঁচানো লোকটা মৃদু গলায় জিজ্ঞেস করে, আর ইউ ওকে? ইসরাত কেঁপে ওঠে, নিজের বাঁ পাশে হকচকিয়ে তাকা দিয়ে চোখগুলো বৃহৎ আকার গঠন করে। কথার উত্তর না দিয়ে বড় বড় চোখে তাকিয়ে থাকে। লোকটা ইসরাতকে স্থির হতে দেখে গ্রীবা নামিয়ে কাছে আসে ইসরাতের। মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন ইসরাত? ইসরাত লোকটার কথায় এবার সম্বিতে ফিরে হকচকিয়ে গিয়ে বলে, জি জি। লোকটা পুরশালীর ঠোঁট টিপে একটু হাসে, হাঁ গম্ভীর মুখের আড়ালে ঢেকে যায়। নিজের শার্টের হাতা গোটাতে গোটাতে ইসরাতের দিকে আরেকটু ঝুঁকে এসে বলে, হ্যালো, আম জাইন। জাইন কথাটা বলতে বলতে নিজের বাঁকানো গ্রীবা উঁচু করে টান টান হয়ে দাঁড়ায়। এক হাত প্যান্টের পকেটে পুড়ে নিয়ে বলে ওঠে, আমাকে দেখতে থাকবেন কি ইসরাত? কথার উত্তর দিন। ইসরাত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়। ড্যাপ ড্যাপ করে সুদর্শন যুবকের দিকে তাকিয়ে থেকে আলো তালু গলায় বলে ওঠে, জি আমি ইশরাত। জাইন ইসরাতের বোকামিতে মুচকি হাসে। হাসির তোরে ঠোঁটের ফাঁক গলে বের হয়ে আসে চিকচিক করতে থাকা দন্তের ছোট একটা অংশ। জাইন গম্ভীর চোখে ইসরাতের দিকে স্থির রেখে বলে, হ্যাঁ জানি আপনি ইসরাত, নতুন কিছু বলুন। জাইনের কথায় কি উত্তর দিবে ইসরাত খুঁজে পায় না। গুলগুল চোখে হা করে তাকিয়ে থাকতে থাকতে আবার মাথা ঘুরে ওঠে। চোখ অন্ধকার হয়ে পড়ে যেতে নিবে তখনই নুসরাতের চিৎকার আসে কানে। ধূপধাপ শব্দ আসছে আর বলছে, আরে ভাই ধরছেন না কেন? বাচ্চা মেয়েটাকে পড়ে যাবি তো। নুসরাতের উচ্চস্বরে চিৎকারে জাইন ভ্যাপাচাকা খেয়ে গেল। ইসরাতকে জাপটে ধরার জন্য হাত বাড়ানো হাত আবার পিছিয়ে নিল, আর তখনই বাতাসের গতিতে জাইনের সামনে দৌড় দিয়ে এসে নুসরাত দুহাতে আগলে নিল ইসরাতকে। নুসরাত ইসরাতকে পাশে বেঞ্চে বসিয়ে কোমরের হাত রেখে তেজটা চোখে তাকায় জাইনের দিকে। একবার উপরের দিকে তাকাই, একবার নিচের দিকে তাকাই, তারপর মাছি মতো হাঁ করে হাত উপর থেকে নিচে করে দুবার ঘুরে ঘুরে স্ক্যান করে জাইনকে। নিজের হাঁ করে নেওয়া মুখটাকে বন্ধ করে নিয়ে ঝাঁজ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, মেয়েটা পড়ে যাচ্ছিল, ধরেনি কেন? জাইন পকেটে হাত পুড়ে শটান হয়ে দাঁড়িয়ে রয়। নুসরাতের প্রশ্ন না শোনার ভান করে হাতের কালো ডায়ালের ঘড়িতে চোখ বোলায়। নুসরাত ঢোক গিলে হজম করে নেয়। কথার উত্তর না দিয়ে জাইনের সূক্ষ্ম অপমান। ঠান্ডা চোখ একবার জাইনের দিকে স্থির করে সরিয়ে নেয়। অতঃপর একজন নার্স ডেকে ওঠে। এই যে সিস্টার। নার্স একটু দূরে দাঁড়িয়ে নুসরাতের ডাকে সাড়া দিয়ে সামনে এগিয়ে আসে। কাছে এসে মৃদু হেসে জিজ্ঞেস করে, কিভাবে সাহায্য করতে পারি ম্যাম? নুসরাত কিছু বলার আগেই জাইন বলে উঠল, গ্লুকোজ ইনজেকশন নিয়ে আসুন।
নার্স প্রশ্ন না করে হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়িয়ে চলে যায়। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর নার্স গ্লুকোজ ইনজেকশন একটা ট্রেতে করে নিয়ে আসে। জাইন সেটা হাত বাড়িয়ে নার্সের কাছ থেকে নিয়ে নেয়। নার্স অবাক চোখে চাইলে জাইন নার্সের না করা প্রশ্ন বুঝতে পারে। বট পোর্শালি গলায় মৃদু শব্দে বলে, আমি একজন কার্ডিওলজিস্ট। নার্স মাথা নাড়িয়ে চলে যায়। জাইন ইনজেকশন হাতে নিয়ে সেটা পুশ করার জন্য ইসরাতের কাছে এগিয়ে যায়। ইসরাতকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, হাত গোটাও। ইসরাত বিনা বাক্যে হাত গুটিয়ে নিতেই জাইন ধীরে ধীরে ইনজেকশন পুশ করার জন্য অগ্রসর হয় সেদিকে। হাতের চামড়ার কাছাকাছি ইনজেকশন নিতেই জাইনের হাত থরথর করে কাঁপতে শুরু করে। নুসরাত আর ইসরাত দুজনের দিকে একই সময় তাকানোতে চোকাচুকি হয় তাদের। ইসরাত বিরক্তির নিঃশ্বাস ফেলে দৃষ্টি অন্যদিকে ফিরাতেই নুসরাত শক্ত হাতে জাইনকে কাঁপতে থাকা হাত থেকে ইনজেকশন নিয়ে নেয়। বিড়বিড় করে গালি দিতে দিতে বলে, আসছে আমার কার্ডিওলজিস্ট, ভালো কার্ডিওলজিস্ট। সামান্য ইঞ্জেকশন দিতে গিয়ে কাঁপতে কাঁপতে মরে যায় কচুর ডাক্তার। নুসরাতের গালের সাথে মিশে করা ভৎসনা স্পষ্ট জাইনের কানে গেল। জাইনের গম্ভীর চোখে নুসরাত শক্ত চোখে রেখে ইসরাতের অনুমতি তোয়াক্কা না করে কাউকে কোনো কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে ইনজেকশন পুশ করে দিল। এরপর বিড়বিড় করে আওড়ালো, এটাকে ক্যাডা ডাক্তার বানাইছে? আমারে এর লগে পরিচয় করা কেউ সামান্য ইঞ্জেকশন দিতে পারে না, এ আবার কার্ডিওলজিস্ট? হাসাইলি রে পাগলা, জীবনে আমি এত বড় জোক কোনো দিনও শুনিনি। এই জোক শোনার জন্যই আপনাকে দেয়া হচ্ছে একটা জুতোর তৈরি গলার মালা। ইসরাত ও নুসরাতের কথার সমান তাল মিলালো মাথা উপনিচ নাড়িয়ে। আর তাদের মধ্যে জাইন চল শক্ত করে দাঁড়িয়ে রইল, চুপচাপ হজম করলো নুসরাতের করা অপমানগুলো। মেঘের আড়ালে ঢেকে গিয়েছে তারারা। মেঘ ধীরে ধীরে অগ্রসর হচ্ছে গোলাকার আলো ছড়ানো চাঁদটার দিকে। কিছুক্ষণের মধ্যেই মেঘের আড়ালে ঢেকে গেল গোলাকার চাঁদ। এক কাটার পর মেঘ গর্জন তুলে আকাশ কাঁপিয়ে বজ্রপাত করল। তারপর আবার সব নিস্তব্ধ হয়ে গেল। এরকম অনেকক্ষণ কাটল। বৃষ্টি আসার আগ পর্যন্ত বাতাসের আর বজ্রপাতের তাণ্ডব। আজ আর ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে বৃষ্টি শুরু হলো না। শাসা বাতাসের সাথে বড় বড় ফোঁটা নিয়ে মাটিতে পতিত হলো বৃষ্টি। আর সেই বৃষ্টির ছিটে এসে গায়ে লাগলো ইসরাতের। ইসরাত বৃষ্টি একেবারে পছন্দ না হওয়ার কারণ আছে। বৃষ্টির পানি গায়ে লাগলে তার 10 মিনিটের ভিতর মাথা ব্যথা শুরু হয়ে হাসি আর সর্দি হয়ে যায়। তাই বৃষ্টির ফোঁটা গায়ে লাগতেই বারান্দা থেকে দ্রুত পায়ে ফিরে রুমে আসলো ইসরাত। বারান্দা থেকে বৃষ্টির পানি রুমে ঢুকতে না পারে তাই টেনে লাগিয়ে দিল স্লাইডিং দরজা। নুসরাত বাড়িতে নেই। গত সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া গিয়েছে সৌরভীকে নিয়ে। নাচির সাহেব প্রথমে একা ছাড়তে রাজি হচ্ছিলেন না। কি নাকি অঘটন ঘটে ওখানে গিয়ে। এই মেয়ের উপর তিনি নখ পরিমাণ বিশ্বাস করেন না। হয়েছে তো ওনার মতোই ঘাত তেরা। নিজে যা ভালো বুঝে তাই। অন্য কেউ সেখানে বুঝিয়ে মরে যাক, এসবও শুনবে না। আমি যা বুঝেছি তাই ঠিক, অন্যরা যা বুঝেছে সব ভুল। তাই নাসির সাহেব ছাড়তে চাইছিলেন না। কিন্তু নাছরবান্দা নুসরাত ব্রাহ্মণবাড়িয়ায় যাবে মানে যাবে। একবার যখন ঠিক করেছে সে যাবে, তার মানে সে যাবে ওখানেই। হয়তো নিজে যাবে, নয়তো ওর রুহু ওখানে যাবে। নাসির সাহেবকে মানতে না দেখে হাত পা ধরে পুরো একটা দিন লটকে বসে রয়েছিল। তাকে যাওয়ার পারমিশন না দিলে সে নাসির সাহেবকে বাড়ি থেকে বের হতে দিবে না, এমনকি ওয়াশরুমেও যেতে দিবে না। শেষ পর্যন্ত নুসরাতের ঘাটতারামিতে হার মেনে নাসির সাহেব পারমিশন দিলেন তাকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য। ইসরাত মনে করে যাওয়াই উচিত এই অসুস্থ পরিবেশ থেকে বের হয়ে বাইরে কোথাও। এভাবে হসপিটালে দিনরাত পড়ে থাকলে নুসরাত নিজেও অসুস্থ হয়ে যেত। তাই না চাইতো ইসরাতের কথাই নাসির সাহেব একা ছেড়েছেন নুসরাতকে। মেহরুন নেসার শরীর আগের মতোই খারাপ, কোনো উন্নতি হয়নি। গত 2 দিনে আরও বেশি অবনতি হয়েছে। তারপরও ডাক্তাররা থেমে যাচ্ছেন না। তাদের না থামার জন্য মোটা অঙ্কের টাকা অংশ নাসির সাহেবকে খরচ করতে হচ্ছে। ইসরাতের সাথে জাইনের আর দেখা হয়নি হসপিটালে সেদিনে দেখা হওয়ার পর থেকে। হসপিটালের লাস্ট দিন জাইনকে রেখেই বাড়ি ফিরে এসেছিল সে আর নুসরাত।
লিপি বেগম আর হেলাল সাহেবের সাথে দেখা হয়েছিল হসপিটালের করিডরে, সাথে ইরহামও ছিল। ইরহাম তাদের দুজনকে পরিচয় করিয়ে দিয়েছে নতুন করে বড় বাবা আর বড় মার সাথে। ইসরাত সুন্দর করে দুজনের সাথে কৌশল বিনিময় করলেও নুসরাত তা করেনি। মুখ ঘুরিয়ে রেখে দেওয়ালের দিকে তাকিয়ে নির্বিকার কণ্ঠে শুধু হেলাল সাহেবকে সালাম জানিয়েছিল, সেটাও আসসালামু আলাইকুম বলেনি, বলেছিল আসসালামু আলাইকুম। ইসরাতের সালামের জবাবে হেলাল সাহেব মিছিমিছি হেসে শুধু জিজ্ঞেস করেছিল, কেমন আছো মা? ইসরাত মুখ দেখেই আন্দাজ করতে পেরেছিল হেলাল সাহেবের ঠোঁটে ঝোলানো মিকি হাসি। সেই হাসি দেখেই তার মুখের হাসিটা নিভে গিয়েছিল। তারপর নিষ্ক্রিয় গলায় উত্তর করেছিল। এতটুকুই কথা হয়েছিল হেলাল সাহেবের সাথে। বড় বাবার বিষয়ে কোনো কথা না তোলার সে আর কিছুই বলেনি বাবাকে এই বিষয়ে। হাতের রোলেক্স সাবমেরিন টুটনের সাদা পাথরে কাজ করা ঘড়িটি চোখের সামনে তুলে ধরল আরশ। 10 মিনিট প্রায় শেষের দিকে। এতক্ষণ হয়তোবা ভাই, বাবা, মা সকলেই তাদের লাগেজ নিয়ে নিচে উপস্থিত হয়ে গিয়েছেন। সৈয়দ সাহেব আর শোয়েব সাহেব শুধু আজ বাড়িতে অনুপস্থিত। একজন অফিসে আছেন আর অন্যজন হসপিটালে দাদির কাছে আছেন। আরশ লাগেজের হ্যান্ডেল ধরে ধীরে ধীরে টেনে নিয়ে আসলো লাগেজ নিচে। বড়সড় লাগেজটা খুব সতর্কতার সহিত নিচে নামিয়ে আনলো, এমনভাবে আনলো যাতে একটু জোরে টান দিলে লাগেজ ফেটে যাবে, নয়তো লাগেজ কষ্ট পাবে। ইরহাম তেরা চোখে তাকে নাক কুচকানো শেষে চোখ উপরে তুলতে আরশকে তার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে একযোগে চেয়ে থাকতে দেখে। কুচকানো মুখ এক নিমিষেই হাসাহাসি করে ফেল। বাইরে হাসি খুশি মুখ থাকলো, ভিতর বিতৃষ্ণায় শেষ হয়ে যাচ্ছে সে। ইরহাম মনে করেছিল আর একজন জেন্টলম্যান, কিন্তু এই বেটা যদি দেশে না আসতো সে কখনোই জানতে পারতো না এই বেটা এত খারুস। যেদিন দেশে এসেছিল সেদিন তাকে 5টা চড় মেরে দিয়েছে। কেউ কি দেশে এসে নিজের ছোট ভাইকে এভাবে থাপড়ায়? কেউ না থাপড়ালেও এই বেটা থাপড়ায়। সামান্য কল না ধরেই তাকে 2টো থাপ্পড় মেরেছিল, আর দ্বিতীয় একটা মেরেছিল দৌড় দেওয়ার জন্য, আর পরে 2টো খেয়েছিল একটা ভুল ইনফরমেশন দেওয়ার জন্য, আর আরেকটা নুসরাতের হুডি আর মাস্ক পরিহিত ফটো পাঠানোর জন্য। এখানে ওর কি দোষ? এই পাগল মহিলাই তো তাকে দিয়ে অ্যাস্থেটিক পিক তোলায়। তার কি দোষ যদি মুখ না বের করে ছবি তুলে? কথাগুলো ভাবতে ভাবতে ইরহামের হাত গালের কাছে চলে গেল। এখনও গালে ব্যথা হয়ে গিয়েছে তার। 2 দিন মুখ নাড়াতে পারেনি 5টা থাপ্পড় খাওয়ার জন্য, আর সাথে মাংস খেতে পারেনি। সব মাংস একাই এই 2 ভাই খেয়ে নিয়েছিল। তার মাকেও দেখেছিল কীরকম আদর আপ্যায়ন করে খাওয়াচ্ছিল, যেন নিজের ছেলেদের বিয়ে দিবে এই পোলাদের সাথে। ইরহামের মুরগির লেগ পিসের কথা মনে হতেই মুখ গোমরা হয়ে গেল। ঝর্ণা বেগম কীভাবে সব মাংসর টুকরো তার 2 চাচাতো ভাইকে ঢেলে দিলেন প্লেটে, আর তাকে 1 পিসও দেননি। শুধু মুরগির 4টা হাড় আর একটা মাত্র বুকের অংশ দিয়েছিলেন। কত আশা নিয়ে সে বসেছিল মাংস খাবে বলে। তার কপালে জুটেছে মুরগির মাত্র 4টে হাড় আর 1 টুকরো বুকের অংশ, তাও তার তর্জনী আঙ্গুলের মতো ছোট। খাবার না খেতে পেয়ে রোগা হয়ে যাওয়ার জন্য তার 2টো গার্লফ্রেন্ডও ভেঙে গিয়েছে। হাই কপাল, জীবনটা বেদনার হয়ে গেল। নিজের চিন্তা পাশে ফেলে সামনে তাকাতে দেখল হেলাল সাহেবের লাগেজের চেন খোলা হচ্ছে। ইরহাম ভেবে নিল কি বের হবে এখান থেকে। তার চোখে ভাসল নুসরাতের হাতে থাকা মোবাইলের মতো দেখতে 7-8টা আইফোন আর সাথে 10-12টা চকলেট বক্স। ইরহাম আরও ভাবল বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম, মানিব্যাগ, ল্যাপটপ, জুতো, কাপড় ইত্যাদি ইত্যাদি। যখন চিন্তা শেষ হলো তখন হাসি মুখ নিয়ে চোখ নিচের দিকে নামাই, আর তখনই তার হাসি মুখ নিমিষেই আধারে ঢেকে গেল। লাগেজের ভিতর তার চিন্তা ভাবনা করা কোনো জিনিসই নেই, শুধু ওষুধ আর ওষুধ। গিফট দেওয়ার জন্য আনজান করা মনটা ফুস করে নিভে গেল। মুখটা প্যাঁচের মতো করে চারিদিকে চোখ ঘোরালো। না, কেউ তার দিকে তাকিয়ে, কেউ একবার তাকিয়ে দেখল না তার দুঃখী মুখটা। আহা, এই জীবনটা বৃথা। এসবকে নিয়ে আসে বিদেশ থেকে। নিজের মনে প্রশ্নমুখে ফুটে আসলো। মৃদু কণ্ঠে ইরহাম জানতে চাইল, এই সবই নিয়ে এসেছেন, আর কিছু আনেননি? ইরহামের গোমরা মুখের দিকে তাকে হেলাল সাহেব অধর প্রসারিত করে হেসে জিজ্ঞেস করলেন,
আর কি নিয়ে আসবো? এইগুলো দিব বলেই তো সবাইকে এখানে ডেকে নিয়ে আসছি। পছন্দ হয়নি? হেলাল সাহেবের প্রশ্নে ভিতরে কানে ফেটে পড়া ইরহাম হে হে করে হেসে উঠল। তার কান্নাও আসছে আবার হাসি। এরা কারা? কোথা থেকে এসেছে? ওষুধ আবার কার পছন্দ হয় ভাই? তাদের বাড়ির মানুষ কি সব অসুস্থ যে বড় বাবা বিদেশ থেকে টেনে নিয়ে এসেছেন ওষুধ? পেটের ভিতর খিল মেরে কথাগুলো আটকে রাখল। আজ তার ভাই নুসরাতটাকে বড় মিস করলো এই বাড়িতে। তার ভাইটা থাকলে বলতো, এসবকে নিয়ে আসে ফ্রান্স থেকে ফিরে আসা গরিব লোক। দুঃখী মুখ বাণী কথাগুলো বহু কষ্টে চেপে গিয়ে বলে ওঠে, জি অনেক পছন্দ হয়েছে, কিন্তু এইসব কে নিয়ে আসে বিদেশ থেকে টেনে? গলার নিচে আটকে থাকা কথাটা মুখ ফসকে বের হয়ে গেল। কথাটা বের হতে দেরি হলো। সৈয়দ বাড়ির দুই কর্তির রাঙ্গানো চোখ তার দিকে পড়তে দেরি হলো না। মা আর চাচির ধমকি দেওয়া চোখে তাকানো দেখে কথা পাল্টে নিল ইরহাম। হে হে করে হেসে বলে উঠল, স্লিপ অফ ঠ্যাং হয়ে গিয়েছে। আসলে আমার মনের ভিতরে এই কথা ছিল, তাই মুখ ফসকে বের হয়ে গিয়েছে। আবার সত্যি কথা বলে দেওয়াই ইরহাম জিভ কাটে। আবার সত্যি বলে দিয়েছে সে। পরপরই আবার নিজের সত্যতা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে। মা চাচির দিকে তাকায় না। দেখা গেল একজন ঝাড়ু হাতে আর অন্যজন নিজের পায়ে জুতা হাতে দাঁড়িয়ে আছে। তাই নিজেকে শুটে নিয়ে মোলায়েম কণ্ঠে বলে ওঠে, আমি বলতে চাইনি এইভাবে। ইরহামের কথাই কান না দিয়ে হেলাল সাহেব ধীরে ধীরে ওষুধের বক্সগুলো বের করে রাখতে শুরু করলেন। আর ইরহাম চোখ মুখ কুঁচকে বসে রয়। তারপরও মনের ভিতর একটু আধটু আশার প্রদীপ জ্বলে যে আরুষ ভাই আর জাইন ভাইয়ের লাগেজ থেকে কিছু বের হবে। সে আশা নিয়ে হাঁ করে লাগেজ দুটোর দিকে লোভী চোখে তাকিয়ে থাকে। চোখের সামনে ভাসে নানা রকম জিনিসপত্র। এবার জাইন লাগেজের চেন খুলে উপরে শাটার সরাতেই ইরহামের চোখ বের হয়ে আসে অক্ষিকোটর থেকে। চোখ গোল গোল করে একবার জাইন আর একবার মা চাচিদের মুখ দেখে। এবার রোহিণী বেগম আর ঝর্ণা বেগম সমান অবাক হয়েছেন। আহান আর সুফি খাতুন গিয়েছেন নাসির মঞ্জিলে, তাই তারা এই মুহূর্তে এখানে উপস্থিত নেই। রোহিণী বেগম লাগেজের দিকে তাকে কথা বলার ভাষা হারিয়ে ফেলেন। এসব ঝর্ণা বেগমের দিকে একবার লিপি বেগমের দিকে বিস্ময় নিয়ে একবার লিপি বেগমের দিকে বিস্ময় নিয়ে ফিরে ফিরে বারংবার তাকালেন। জাইনের লাগেজ থেকে বের হয়ে এসেছে ডাক্তারি বিভিন্ন প্রকার ইনস্ট্রুমেন্ট, স্টেথোস্কোপ। পুরো লাগেজে এসব হাবিজাবি জিনিসে ভর্তি। ইরহামের লোভী হয়ে আসা চোখগুলো এসব দেখে আশা হারিয়ে ঝিমিয়ে গেল। ঠোঁট চেপে ধরে নিজের কান্না আটকে কিছুটা জিজ্ঞেস করতে যাবে, তার আগেই জাইন জিজ্ঞেস করলো, এরকম অদ্ভুতভাবে তাকিয়ে আছেন কেন বৌমা? আমি কি ভুল কিছু নিয়ে এসেছে? আসলে আপনাদের কাছে তো পরার কাপড় আছে, তাই আমার কাছে মনে হলো এসব নিয়ে আসলে আপনাদের লাভ হবে। আমি স্টোরে যাওয়ার পর এইগুলো ছাড়া আর কোনো ভালো জিনিস আমার চোখে লাগেনি, তাই নিয়ে আসলাম। পছন্দ হয়নি বৌমা ছোট আম্মু? রোহিণী বেগম ঠোঁট টিপে হাসি আটকালেন। যেখানে সেখানে হেসে দেওয়ার ব্যামো আছে তার। কোনোরকম ঠোঁট চেপে ধরে হাসি আটকিয়ে আওড়ান। ইরহাম তাদের কথার মধ্যে ফোড়ন কেটে জিজ্ঞেস করলো, আর একটা লাগেজ নিয়ে আসছিলে না তুমি, ওইটা কি? জাইন শান্ত চোখ ঘোরায় ইরহামের দিকে। কাম অ্যান্ড কম্পোস্ট গলায় বলে ওঠে, এসব আমার বাসার পরার জিনিস। ইরহাম আরেকটা কথা বলতে নিবে এর মধ্যে আরও তার লাগেজগুলো সেখান থেকে বের হয়ে আসলো বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি। প্রায় 90% ঘড়ি হলো রোলেক্স সাবমেরিনের টুটোনের সাদা পাথরের কাজ করা। ইরহাম হাঁ করে তাকিয়ে রইল। সে একবার দেখেছিল ঘড়িগুলো। এগুলোর প্রাইস প্রায় 2 লক্ষ টাকা। ইরহামের হাঁ করে তাকিয়ে থাকা আরশ দেখল না। সে হাসকি গলায় রাশভারী কণ্ঠে বলল, শপে যাওয়ার পর এগুলো ছাড়া আমার চোখে কিছু লাগেনি, তাই নিজের জন্য কিনে নিয়ে এসছি সব। ইরহামের ঘড়ি পাওয়ার আশায় প্রফুল্ল হওয়া মন ফুস করে নিভে গেল। ঠান্ডা থাকা মেজাজ খিচে গেল 1 মিনিটেই। দাঁতে দাঁত চেপে বসে রইল। ইরহাম তার গার্লফ্রেন্ডদের কাছে গপ্পা মেরেছিল, আমার কাজিনরা এই আনবে সেই আনবে, আর এরা কি নিয়ে এসেছে? একজন ওষুধের ঠেলা নিয়ে আসছে, আরেকজন নিয়ে আসছে ডাক্তারি জিনিসের ঠেলা। যে একজন বেঁচে ছিল সেই বেটা নিয়ে আসছে ঘড়ি, তা আবার নিজের জন্য সব। হাই,
ইরাম ফুস করে শ্বাস ফেল। লিপি বেগম কর্কশ কণ্ঠে হেলাল সাহেবকে জিজ্ঞেস করলেন, আপনাকে এসব কে আনতে বলেছে? হেলাল সাহেব উৎফুল্ল কণ্ঠে বলেন, আমি জাহিনের কাছে সাজেশন চেয়েছিলাম। তোমার ছেলেই তো আমার এইসব আনার জন্য সাজেশন দিল। বলল এইগুলো নিয়ে আসলে রোহিণী, ইরহাম, ফুপি, আহান আর ঝর্ণার মুখ হা রয়ে যাবে। ইরহাম তারা চোখে তাকিয়ে মিনমিন করে আওড়ালো, এইগুলো দেখে তো হামুক হাই রয়ে গিয়েছে, এখন তো আর আটছেই না। লিপি বেগম এবার লাগেজ খুলেন। সেখান থেকে বের হয়ে আসলো বিভিন্ন প্রকার রান্নার জিনিসপত্র, কফি পাউডার, ফ্রাই প্যান, ছোট বড় চামচ, মশলা রাখার কোটা, খুন্তি, ফ্রোজেন ফিশ, নিউট্রেলা, চকলেট সিরাপ, বোরকা, হিজাব, অর্নামেন্ট ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো দেখে রোহিণী বেগম আর ঝর্ণা বেগমের চোখ চকচকে হয়ে উঠল। মাচাজির চকচকে চোখ দেখে ইরাম আবার হতাশ হলো। এই পরিবারের ওপর সে পুরাই হতাশ। হেলাল সাহেব হঠাৎ বলে উঠলেন, আরে ইরহাম, তোর জন্য আমি জুতো আর চশমা নিয়ে এসেছিলাম, ওইগুলো দিতেই ভুলে গেছি। হেলাল সাহেবের কথা শুনে ঝিমিয়ে পড়া ইরহামের মন এবার কিছুটা সতেজ হলো। চকচক করতে থাকা চোখে হা করে তাকিয়ে রইল হেলাল সাহেবের যাওয়ার পথে। কিয়ৎকাল অতিবাহিত হওয়ার পর হেলাল সাহেব হাতে একজোড়া নাইকের জুতো আর একটা বাচ্চাদের কালো চশমা নিয়ে আসলেন। ইরহাম চশমার দিকে ধ্যান না দিয়ে হা করে নাইকের জুতোটার দিকে তাকিয়ে রয়। জুতো জোড়া হেলাল সাহেব সেন্টার টেবিলে রাখতেই চারিদিকে লাল নীল সবুজ আলো জ্বলে ওঠে। সেকেন্ডের ভিতর ইরমের হাসি মুখ কালো হয়ে গেল। অসহ্যকর কণ্ঠে বলে উঠল, বড় আব্বু বাচ্চাদের লাল নীল কালারের বিশিষ্ট জুতো আমার জন্য নিয়ে আসেন কেন? আমি কি বাচ্চা? হেলাল সাহেব ঈষৎ হাসলেন। হাসিটা সচরভাবে গিয়ে গায়ে লাগলো ইরহামের। হেসে নিয়ে হেলাল সাহেব বলতে লাগলেন, তুই তো আমার কাছেই সেই বাচ্চা ইরহাম, যে আমার কোলে উঠে প্রস্রাব করে দিত। ইরহামের রাগ মেজাজে চড়ে গেল। রাগে তেতে ওঠা মস্তিষ্ক ঠোঁটে ঠোঁট চেপে ঢাকার চেষ্টা করলো। সেই সময় হেলাল সাহেব আবার বলেন, এর সেই তো সেই দিনের কথা, তুই আমার কোলে উঠে প্রস্রাব করে ভ্যা ভ্যা করে কান্না করে দিতি। মধ্যে আগমন ঘটল সৈয়দ বাড়িতে শোয়েব সাহেবের। হেলাল সাহেব সৈয়দ সাহেবকে দেখতে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুই তো এখন বাড়িতে, তাহলে আমার কাছে কে? শোয়েব সাহেব সোফায় বসতে বসতে বলেন। মেজো ভাই আর ফুপি গিয়েছে ওখানে। হেলাল সাহেব আর কিছু জিজ্ঞেস করলো না, চোখ ফিরিয়ে নিয়ে তাকালেন ইরহামের দিকে। কোমল কণ্ঠে বলেন, পরে দেখো কি রকম লাগে তোকে। ইরহাম নাক ফুলাই কপালে ভাঁজ ফেলে বলে, আব্বু আমি বাচ্চা নই যে সব। কথা শেষ হওয়ার আগে গালে হালকা থাপ্পড় পড়ল। ইরহাম বিরস মুখে তাকায় বাবার দিকে। রাগে ফোঁস করে উঠে বলে, আব্বু মারলে কেন? শোয়েব সাহেব ধমকে উঠে বলেন, বড় ভাই যা বলেছেন তা করো চুপচাপ। বাবার থাপ্পড় সাথে ফ্রি ধমক খেয়ে ইরহামের মুখ চুপসে গেল। অস্ত্রমিত রবির ন্যায় রক্তিম মুখ বানিয়ে লাল নীল বাতি জ্বলা জুতো জোড়া পড়ল। তারপর বাচ্চাদের মতো কালো চশমাটা শোয়েব সাহেব ইরহামকে পরিয়ে দিয়ে সামনের দিকে 2 আঙ্গুল এনে দাঁড় করালেন। হেলাল সাহেব আবেগে আপ্লুত হয়ে যাওয়া স্বরে বললেন, কতটা সুন্দর লাগছে তোকে, নজর না লাগুক। রোহিণী, একটা নজর টিকা পরিয়ে দাও ইরহামকে। রোহিণী জি ভাই বলে দৌড়ে গেলেন রুমের দিকে। জৈন অনেকক্ষণ হলো রুমে চলে গিয়েছে। আরুষ বসে বসে হেলাল সাহেবের আর ইরহামের নাটক দেখছিলেন। এতক্ষণ কোনো মতে হাসি আটকাতে পারল, এবার আর পারল না। ঠোঁটে ঠোঁট চেপে ধরে এক প্রকার কপাল চেপে উল্টো দিকে তাকিয়ে হাসি আটকানোর বৃথা প্রয়াস করল। তখনই রোহিণী হাতে একটা কাজল নিয়ে আসলেন, আর সেটা ইরহামের কপালে গোল করে একপাশে সুন্দর করে লাগিয়ে দিলেন। শোয়েব ইরহামের তর্জনী আর মধ্যমা আঙ্গুল সামনে এনে ভি আকৃতি করে সোজা দাঁড় করালেন। ইরহাম বিড়বিড় করে বলল, একটা ফিটার এনে গলায় ঝুলিয়ে দাও, তাহলে সব কিছু পূর্ণ হয়ে যাবে। হেলাল সাহেব ফোন বের করে বলেন, চিজ ইরহাম, চিজ। ইরহাম দাঁত বের করে হাসতেই হেলাল সাহেব ঠাস করে ফটো তুলে ফেললেন।
মোমো রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ঢাকা শহর হওয়ায় চারিদিক থেকে গাড়ির চলাচল ও সাথে হর্নের আওয়াজ আসছে। বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত নগরী হয়তোবা ঢাকা, আর শান্ত নগরী হয়তোবা সিলেট। তার মোমোর অনেক সময় বিরক্ত লাগে ঢাকার শহরটাকে। আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না হতো, তাহলে সে ও বাড়িতে বসে নুসরাতের মতো মেয়েটা কি জীবন! এসএসসি দেওয়ার পর বলো আর পড়বে না, আর পড়লই না। মেজো মামা নুসরাতের কথার তোয়াক্কা না করে জোর করে নিয়ে ভর্তি করিয়েছিলেন শাস্তে। অনার্স ফার্স্ট ইয়ারে 2 ক্লাস করার পর যখন অ্যাসাইনমেন্ট প্রফেসররা ট্রেল ভরে দিল, এরপর আর শাস্ত্রের আশেপাশে গিয়ে ভিড়লই না। কতগুলো ভাবতে ভাবতে হাঁটছিল মোমো। তখনই এই যানজটের পরিবেশ ভেদ করে মোমোর মোবাইলে ফোন আসলো। মোমো ফোনটা পকেট থেকে বের করে কল ধরতে ইসরাতের ধমক ভেসে আসলো। মোমো মনে করলো ভুলে আজ নুসরাতের ভূত ইসরাতের উপর ভর করে ফেলেছে, তাই ভরকে গিয়ে কিছুক্ষণ কথা বলার ভাষা হারিয়ে ফেল। ওপাশ থেকে ইসরাত আবার জিজ্ঞেস করলো, কিরে কথা বলছিস না কেন? মোমো নিজেকে সামলে মোলায়েম কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে আপু, এভাবে আজ ধমকাচ্ছ কেন? নুসরাতের ভূত কি তোমার উপর ভর করেছে? ইসরাত সে কথার প্রতি উত্তর করল না, নরম কণ্ঠে জিজ্ঞেস করে, কবে আসছিস বাড়িতে? আম্মু তোর কথা বলতে বলতে আমার কান পুছিয়ে ফেললো। আসবি কবে তুই? মোমো চারিদিক থেকে আসা গাড়ির শব্দে একটা কথাও পরিষ্কার শুনল না, তাই তাড়াহুড়ো করে ইসরাতকে বলল, আপু, আমি তোমাকে হোটেলে গিয়ে কল ব্যাক করি। এখন একটু বাইরে এসেছি, তুমি জিজ্ঞেস করতে আমার শরীর কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি, পরে কথা বলছি। কথাটা শেষ করে ইসরাতকে কথা বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিল মোমো। সামনের দিকে হাঁটতে হাঁটতে শব্দ করে দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। গত আধা ঘন্টা যাবৎ আরুষকে সামনে বসিয়ে রেখে হেলাল সাহেব চুপ করে বসে আছেন। আরুষও চুপচাপ হেলাল সাহেবের সামনে বসে মোবাইলে কিছু একটা ঘাটাঘাটি করছে। দুজনে আরও কিছুক্ষণ চুপচাপ বসে সময় অতিবাহিত করলেন। হেলাল সাহেব এবার নিজের গোড়ামির শেকল ভেঙে গলা খাকারি দিলেন। গলা খাকারি দেওয়ার শব্দে আরুষ নিজের বিচ্ছিরি হওয়া মস্তিষ্ক বাস্তবতা থেকে আবার সেটা বাস্তবতায় ফিরিয়ে আনলেন। গলা খাকারি দেওয়ার শব্দে আরুষ নিজের বিচ্ছিন্ন হওয়া মস্তিষ্ক বাস্তবতা থেকে সেটা আবার বাস্তবতায় ফিরিয়ে আনল। প্যান্টের পকেটে মোবাইল ঢুকিয়ে রেখে নড়িচড়ে বসলো, দুহাত কোলে এনে রাখলো, গম্ভীর দৃষ্টি স্থির করে রাখলো হেলাল সাহেবের দিকে। হেলাল সাহেব আরুষের সরাসরি চোখে তাকানোতে একটু ভরকে গেলেন। এতক্ষণে সাজানো কতগুলো মস্তিষ্ক থেকে এক নিমেষেই ধূলিসাৎ হয়ে গেল। হেলাল সাহেব আর চোখে দেখলেন আরুষকে। উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা শক্ত করে রেখে দিয়েছে। পরনে কালো রঙের ওভারসাইজড টি শার্ট আর পায়ে টাকনুর ওপর ফোল্ড করে রাখা কার্গো প্যান্ট, মাথায় সাদা রঙের একটা টুপি। মসজিদে যাওয়ার জন্য রেডি হয়েছে হয়তোবা। হেলাল সাহেব নিজের অতর্কিত চিন্তাগুলো পাশে ফেলে দিয়ে নরম কণ্ঠে বলেন, তোমাকে 1 সপ্তাহের জন্য আউট অফ সিলেটে যেতে হবে। আরও শক্ত করে রাখা মুখটা আরেকটু শক্ত হয়ে গেল। দাঁতের কপাটি চেপে ধরে ধারালো কণ্ঠে পরপর প্রশ্ন ছুড়ে দিল বাবার উদ্দেশ্যে। কেন? আরুষকে প্রশ্ন ছুড়ে দিতে দেখে একটু নিজের জায়গা থেকে টলে গেলেন হেলাল সাহেব। একযোগে চেয়ে থেকে নিষ্প্রভ কণ্ঠে বললেন, আমি কেন ওর উত্তর দিতে পারবো না। তুমি যাচ্ছ মানে যাচ্ছ, এটি আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিসিশন। আরুষ নিষ্প্রাণ চোখে চেয়ে রইল হেলাল সাহেবের দিকে। শ্যামবর্ণের ধারালো ক্লিন শেভড চোয়ালে হাত দিয়ে হালকা হাতে চুলকে নিল। অব্যক্ত ভিন্নতায় কাঠখোট্টা গলায় গম্ভীর কণ্ঠে জানতে চাই, এটা তো বলবেন কোথায় যাব? কখন থেকে বলে চলেছেন যাও যাও, কোথায় যাব সেটা তো বলছেন না। আরুষে নিরেট হয়ে যাওয়া শ্যামবর্ণের মুখের দিকে তাকিয়ে হেলাল সাহেব মাথা নাড়ালেন, আনন্দিত কণ্ঠে আওড়ালেন, ব্রাহ্মণবাড়িয়া। আরুষের ভুরু যুগল কুচকে গেল। এক পেশে ভুরু কুচকে কপালের মাঝে হালকা ভাঁজ ফেলে ভরাট স্বরে জানতে চাইল, ব্রাহ্মণবাড়িয়া কেন? হেলাল সাহেব মর্মাহত হলেন। এই ছেলে ভুলে গেছে নাকি ব্রাহ্মণবাড়িয়া কার বাড়ি? পিটপিট করে আরুষের দিকে তাকিয়ে আওড়ান, তুমি ভুলে গিয়েছ কি? তোমার হবু বউ আজ দেশে আসছে, আগামীকাল তুমি ওদের ওখানে যাচ্ছ। আমি সব ব্যবস্থা করে নিয়েছি, আর ওদেরও বলে দিচ্ছি তুমি ওখানে যাচ্ছ।
এক সপ্তাহ ওখানে থেকে মাহাদি আর অনিকাকে নিয়ে আসবে এই বাড়িতে। বুঝেছ আমার কথা নাকি আবার বুঝাবো? হ্যাঁ। আরুষ হ্যাঁ না কোনো উত্তর করলো না। অনুমতি তোয়াক্কা না করে উঠে দাঁড়ালো বসে থেকে, বড় বড় পা ফেলে বেরিয়ে গেল রুমের বাহিরে। মুখ দেখে বোঝা গেল না ভিতরে কি চলছে বা কি ভাবছে। উপর থেকে দেখে এটুকু ঠাহর করা গেল উজ্জ্বল শ্যামবনে পৌশালী লম্বাটে মুখটা আরও বেশি গম্ভীর হয়ে পড়েছে। বের হতে হতে যখন দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল, আলগোছে গালের পাশ দিয়ে ছোট্ট একটা গর্তের সৃষ্টি হলো, যা উজ্জ্বল শ্যামবনের মুখটা আরও বেশি আকর্ষণীয় করে তুলল।